কাজের মাধ্যমে জনগণের আরো কাছাকাছি যেতে আওয়ামী লীগের জেলা নেতাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। মানুষের সেবার মধ্য দিয়ে, মানুষকে সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে, আর এই মন জয় করেই আমাদের ভোটার বাড়াতে হবে। আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করাই লক্ষ্য, সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক। তৃণমূল পর্যায় পর্যন্ত গণসংযোগ সুদৃঢ় করব, বিস্তৃত করব এবং নির্বাচনের সমুদয় প্রস্তুতি আমরা এখন থেকে সূচনা করব। শুভেচ্ছা বিনিময় করলেন মন্ত্রিসভায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাউন্সিলের সমাপনীতে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্রেরই ইঙ্গিত, মন্তব্য মির্জা ফখরুলের। খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল দ্বিগুণেরও বেশি। গত জানুয়ারি থেকেই কার্যকর, উচ্ছ্বসিত জাতির শ্রেষ্ঠ সন্তানরা। মিরপুরের দুই বোনকে মারধরের ঘটনার মূল হোতা জীবন গ্রেফতার। কলেজের সামনের দোকানে বসে মেয়েদের উত্ত্যক্ত করত সে, জানালো র্যাব। 3 দফা সময় বাড়িয়েও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডিসেম্বরের মধ্যে না গেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং স্বপ্ন জয়ের কাছাকাছি এসেও হতাশায় পুরল বাংলাদেশ। হারের কারণ হিসেবে প্রথম ইনিংসকে দুষলেন মুশফিক। টাইগারদের পারফরমেন্সে মুগ্ধ ইংলিশ অধিনায়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাজের মাধ্যমে জনগণের কাছাকাছি গিয়ে ভোট বাড়াতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে দেশের উন্নয়ন হয় সেটা তাদের বোঝাতে হবে। বিকালে গণভবনে আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে নির্দেশ দেন। মানুষের সেবার মধ্য দিয়ে, মানুষকে সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে, আর এই মন জয় করেই আমাদের ভোটার বাড়াতে হবে। এটা হচ্ছে বাস্তব কথা। আমি এইটুকু চাবো আওয়ামী লীগের কাছে যে আমাদের নেতা কর্মীদের সকলের কথা এই কথাটাই মনে রাখতে হবে যে দেশের সেবা করা, জনগণের সেবা করা, জনগণের মঙ্গল চাওয়া, জনগণের জন্য কাজ করা, এটাই আমাদের দায়িত্ব। 21 বছর যারা ক্ষমতায় ছিল তারা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা রটনা করে গেছে, আওয়ামী লীগের গিবাদ গেয়ে গেছে, আওয়ামী লীগের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছে, আওয়ামী লীগকে ছোট করেছে। কিন্তু আজকে মানুষের কাছে এটা স্পষ্ট যে একমাত্র আওয়ামী লীগই সত্যিকার দেশের জন্য কাজ করে, দেশের সেবা করে। সামনে ইলেকশন, এখন থেকেই আমাদের উন্নয়ন করেছি সেই কথা জনগণের কাছে নিয়ে আগামীতে ভোটের জন্য যেমন ক্যাম্পেইন করতে হবে, সাথে সাথে দলকে সুসংগঠিত করতে হবে, আবার সেই ভোট কেন্দ্রভিত্তিক কমিটি করে ওই এলাকা অঞ্চলের ভোটারদের সাথে একটা গণসংযোগ করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে যেন আবারও আমরা নির্বাচনে জয়ী হয়ে আমাদের উন্নয়নের কাজের ধারাগুলি অব্যাহত রাখতে পারি। জঙ্গিবাদ মোকাবিলা ও আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করাই আওয়ামী লীগের নতুন কমিটির লক্ষ্য, জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমি আমার পরিশ্রমের পুরস্কার পেয়েছি, আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি। পরবর্তী নির্বাচনের জন্য দেশরত্ন শেখ হাসিনা যে ডাক দিয়েছেন সম্মেলনে, আমরা স্ট্রং, শক্তিশালী একটা টিম ওয়ার্ক গড়ে তুলব। আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত গণসংযোগ সুদৃঢ় করব, বিস্তৃত করব এবং নির্বাচনের সমুদয় প্রস্তুতি আমরা এখন থেকে সূচনা করব। একটা নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি আজকে খেসারত দিচ্ছে, পার্লামেন্টেও অপোজিশন বলতে পারছে না, বাইরেও বিরোধী দলের স্ট্যাটাসটা
রক্ষা করতে পারছে না। আবার যদি তারা ভুল করে, চিরদিন তাদের ওই ভুলের চোরাবলিতে আটকে থাকতে হবে। এদিকে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে আজ ছিল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আমেজ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান মন্ত্রিসভার সদস্যরা। নতুন কমিটি দল গোছানোর পাশাপাশি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। আওয়ামী লীগের দুদিনব্যাপী জাতীয় সম্মেলন শেষে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঘিরেছিল কাউন্সিলের আমেজ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বৈঠকের মধ্যমণি হয়ে ওঠেন তিনি। মন্ত্রিপরিষদ সদস্যরা তাকে শুভেচ্ছা জানান, কুশল বিনিময় করেন। এ সময় ওবায়দুল কাদের কোলাকুলি করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সঙ্গে। তাকে বুকে টেনে নেন প্রবীণ নেতা আমির হোসেন আমু। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে নতুন যোগ দেওয়া নুরুল ইসলাম নাহিদের সঙ্গেও কুশল বিনিময় করেন। বৈঠক শেষে নতুন কমিটি সম্পর্কে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ এখন নির্বাচনের মাঠের জন্য প্রস্তুত হচ্ছে। আগামী নির্বাচনকে জন্য প্রস্তুতি করার জন্যই এই আজকের সাধারণ সম্পাদকের একটা বড় চ্যালেঞ্জ হবে। অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে দলকে সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে তার কাছে বড় চ্যালেঞ্জ। এবং আমি বিশ্বাস করি বর্তমানে যিনি সেক্রেটারি যাকে নির্বাচিত করা হয়েছে তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন। দল গোছানোর পাশাপাশি নতুন কমিটি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এমনই প্রত্যাশা তাদের। দেশকে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের 2021 সালের মধ্যেই এই লক্ষ্যে পৌঁছানো, এবং সেই ধারায় আমরা ইতিমধ্যেই অনেক দূরে গিয়েছি, এবং সেই ধারাবাহিকতা রক্ষা করা সব থেকে গুরুত্বপূর্ণ। যার জন্য নির্বাচন শুধু আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য না, এই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে ওই লক্ষ্য অর্জন করবার জন্য। সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ দেশের সব অপশক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের নতুন কমিটি সাহসী ভূমিকা পালন করবে বলে মনে করেন মন্ত্রিসভার সদস্যরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা বাড়িয়েছে সরকার। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা 2016 এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এদিকে সরকারের এই সিদ্ধান্তে খুশি জাতির শ্রেষ্ঠ সন্তানরা। লাল সবুজের বাংলাদেশ গড়ার কারিগরদের ঋণ জাতি হয়তো কোনো কিছু দিয়েই শোধ করতে পারবে না, কিন্তু সময়ের সেই শ্রেষ্ঠ সন্তান ও তাদের পরিবারবর্গকে সম্মান জানাতে চালু হয়েছিল সম্মানী ভাতার প্রথা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যমান সেই ভাতা আরও বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী 7 জন বীরশ্রেষ্ঠের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করা হয়েছে। 68 জন বীর উত্তমের ভাতা 10,000 থেকে বাড়িয়ে 25,000, বীর বিক্রমদের 8,000 থেকে বাড়িয়ে 20,000 এবং বীর প্রতীকদের মাসিক ভাতা 6,000 থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। এছাড়া এ শ্রেণীর পঙ্গু মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 30,000 থেকে বাড়িয়ে 45,000 টাকা, বি শ্রেণীর পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা 20,000 থেকে বাড়িয়ে 35,000 টাকা, সি শ্রেণীর 16,000 থেকে বাড়িয়ে 30,000 টাকা এবং ডি শ্রেণীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 9,700 থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতা 15,000 থেকে বাড়িয়ে 30,000 টাকা করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 15,000 থেকে বেড়ে হয়েছে 25,000 টাকা, আর বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের ভাতা 28,000 থেকে বাড়িয়ে 35,000 টাকা করা হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব এসব তথ্য জানিয়েছেন। শহীদ পরিবারের ভাতা ছিল 15,000, ওটাকে ডাবল করে 30,000 করা হয়েছে। আর যুদ্ধাহত পরিবার তাদের 15,000 ছিল 25,000 করা হয়েছে। বীরশ্রেষ্ঠ 7 জন আপনারা জানেন, বীর উত্তম 68, বীর বিক্রম 175, আর বীর প্রতীক 426। এ শ্রেণীর আছে 20 জন, বি শ্রেণী 146 জন, আর সি শ্রেণী 2,329 জন, আর ডি শ্রেণী 2,532 জন, আর শহীদ পরিবার হলো 2,500, যুদ্ধাহত পরিবার হলো 303। এদিকে সরকারের এই সিদ্ধান্তে খুশি জাতির সেই সব সূর্য সন্তানেরা। এই পর্যন্ত কয়েকবার বৃদ্ধি করছেন এবং এখন যে ভাতা বৃদ্ধি করছেন তার জন্য ওনারে অশেষ ধন্যবাদ। দাফে দাফে আমাদের ভাতা বাড়তেছে, দাফে দাফে মুক্তিযোদ্ধা অকলরে সম্মানিত করতেছে। এইবার আবার খেতাবপ্রাপ্তদের জন্য স্পেশাল যেটা 6,000 থেকে 15,000 করছে, আমরা এটা শুনে খুবই আনন্দিত হয়েছি। নতুন ভাতা চলতি বছরের জানুয়ারি থেকেই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।
কাউন্সিলের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে এই সরকারের আজীবন ক্ষমতায় থাকা ষড়যন্ত্রের প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এই কাউন্সিলের শেষ সেশনে বিশেষ করে গতকাল সভানেত্রী যে কথাগুলো বলেছেন, এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক কথা। তিনি পরিষ্কার বলেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। এর সঙ্গে তিনি এটাও বলেছেন আগামীবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসতেই হবে যে কোনো মূল্যে। এই কথাগুলো থেকে পরিষ্কার হয়ে গেছে যে তাদের লক্ষ্য কি এবং তারা কি করতে চান। নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেছে। প্রস্তুতির দরকার কি? আপনারা তো গতবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় চলে এসেছেন বিনা ভোটেই। ভোটেরই বা দরকার কি? ঘোষণা করে দিলেই হয় যে আমরা আবার 5 বছরের জন্য ক্ষমতায় চলে গেলাম, তাহলেই তো হয়ে যায়। এই যে একটা নাটক, এই নাটকের প্রয়োজন তো নেই। সন্ধ্যার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগকারী ছাত্রকে জিজ্ঞাসাবাদ। রাজধানীর মিরপুরে 2 বোনকে মারধরের ঘটনার মূল হোতা জীবন করিম ওরফে বাবুকে গ্রেফতার করেছে র্যাব। মিরপুরের শাহ আলী থানার বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সন্ধ্যায় আটকের পর আজ সকালে মিরপুরের র্যাব 4-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত 19 অক্টোবর মিরপুরের চিড়িয়াখানা সড়কে বিসিআইসি কলেজের ওই 2 ছাত্রীকে উত্ত্যক্ত করে জীবন। এ সময় বাধা দিলে জীবন ও তার সঙ্গীরা তাদের বেধড়ক মারপিট করে। পরে কলেজ শিক্ষার্থীরা এই ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। র্যাব জানায়, বিসিআইসি কলেজের সামনে ফুটপাতে জীবনের দোকান আছে। সে কলেজের সামনের দোকানে বসে নিয়মিত মেয়েদের উত্ত্যক্ত করতে বলেও জানায় র্যাব। যে অন্যায়টা করছে সে জানিয়েছে, তার সাথে আমরা আরো অনেক তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করতেছি এবং তথ্যপত্র সংগ্রহ করার চেষ্টা করছি যে ওই এলাকায় কারা কারা এই জাতীয় করে। কাগজ কলমে যদি বলেন, মানে খাতাপত্রে সেই প্রথম এই জাতীয়, কিন্তু সে এলাকার এর আগে থেকে একটু দুষ্টু বখাটে টাইপ ছেলে হিসেবে ছিল এবং ওখানে যারা ব্যবসা করে সে নামে কিন্তু স্টুডেন্ট, ঠিকই স্টুডেন্ট হিসেবে তার লেখাপড়াও চালাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখেন সে ব্যবসা করতেছে এবং একটা দখলকৃত জায়গায় যেখানে একটা ক্রাইম জোনের মধ্যে। তো এইখানে মূলত আপনারা যারা ওই এলাকার সাথে সম্পৃক্ত এবং যুক্ত জানেন যে ওইখানে খুব ভালো যারা, তারা কখনো ওই এলাকায় যে বিজনেস করতে যায় না অথবা সম্ভবপর না। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আইটি কাম কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার শিক্ষা ও প্রশিক্ষণের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে জয় বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন ঘটবে। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে আজকে আমরা ধন্যবাদ স্যার। আজকের এই অপরাহ্নে আমি সরকারি অপরাহ্নে আপনাদের সরকার কিন্তু বঞ্চিত এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সমান সুযোগ দিতে আওয়ামী লীগ সরকারের এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা যে সারা দেশের আমাদের দেশের মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সেই সুযোগটা গড়ে তোলা। সেই কারণেই আমরা গুরুত্ব দিয়েছি শিক্ষার উপর এবং প্রশিক্ষণের উপর। 3 দফা সময় বাড়ানো হলেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি দেশের 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিপণী বিতান বা হাসপাতালের উপরে কক্ষ ভাড়া নিয়ে চলছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুষছেন সরকারের নানা আইনি জটিলতাকে। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, ডিসেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে না গেলে কঠোর হবেন তারা। তাহিয়া রুবাইয়াত, অপলার রিপোর্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় শুরুর 7 বছরের মধ্যেই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালাতে হবে, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই শুরু থেকে এই আইনটি উপেক্ষা করে গেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ইউজিসির বেঁধে দেয়া সময়ও শেষ হতে যাচ্ছে এ বছরের ডিসেম্বরে।
তবে 7 বছর হয়েছে এমন পুরনো 52টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে মাত্র 12টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব ক্যাম্পাস। বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ক্যাম্পাসে যেতে না পারার কারণ হিসেবে দায়ী করছেন সরকারের নানা জটিলতাকে। অনেক ইউনিভার্সিটি জমি কিনেছে, তারপরে রাজুকের অনুমোদনের জন্য সেখানে অনেক দিন সময় লাগে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে রাজুকে একটা লিয়াজও করে দিতে পারতো যে যেসব প্ল্যান দেওয়া হবে ইউনিভার্সিটির জন্য সেগুলো খুব দ্রুত সলভ করা হবে। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিক হন, নতুন যারা অনুমতি পান, তারা সবাই সরকার সমর্থক। যেহেতু বড় অঙ্কের বিনিয়োগ করছে, তাদের পক্ষে সরকারকে হাত করে নেওয়াটা অনেক সহজ। অভিযোগ রয়েছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় স্থায়ী ক্যাম্পাসের নাম দিয়ে রাজধানীতে শাখা ক্যাম্পাস হিসেবে ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রম চালানো অনেকে মূলত চালিয়ে যাচ্ছে সার্টিফিকেট বাণিজ্য। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে ফিরে না গেলে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র নাই, শিক্ষক নাই, কিন্তু তাদের সার্টিফিকেট পাওয়া যায়, এরকম অভিযোগ আছে। অনেকগুলো আছে তারা এখন কোর্টের রায় নিয়ে স্টে অর্ডার নিয়ে টিকে আছে। আমরা এগুলো রাখবো না, যারা ব্যবসা করতে চায়, যারা লেখাপড়া করাতে চায় না এদের। সংশ্লিষ্টরা বলছেন নিজস্ব ক্যাম্পাসে ফিরতে বিশ্ববিদ্যালয়গুলোকে যেমন সরকারের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে, পাশাপাশি যারা আইন মানছেন না তাদের ব্যাপারেও বারবার সময় না বাড়িয়ে সরকারকে কঠোর হতে হবে। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। জনমত জরিপে পিছিয়ে থাকার কথা স্বীকার করলেও জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। ক্ষমতায় গেলে ট্রাম্পের ফাঁকি দেওয়া কর আদায় করা হবে বললেন হিলারি। সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণে আনা সংবিধানের 16 সংশোধনী বাতিল করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করবেন রাষ্ট্রপক্ষ। সকালে হাইকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় তিনি বলেন, বিচারপতিদের অপসারণের ব্যাপারে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান ট্রাইব্যুনাল থেকে সরিয়ে জেলা পর্যায়ে নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেবে। বিচারপতিদের অপসারণের যে বিধানটা আইয়ুব খান যেটা করেছিলেন, সেটাতেই যদি আমরা ফেরত যাই তাহলে তো আমি মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের 30 লক্ষ লোকের জীবনদান সবই একটা বৃথা হয়ে যাবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা চেষ্টা করব এটাকে বাতিল বা এটাকে পরিবর্তন করার। আওয়ামী লীগের কাউন্সিলে যেটা ঘোষণা দেওয়া হয়েছে যে একজনও যদি যুদ্ধাপরাধী দেশে থাকে তার বিচার অব্যাহত হবে। এখন সেই বিচার বর্তমান অবস্থায় হবে না জেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে, সেটা সরকারের সিদ্ধান্ত। নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের লাঞ্ছনার ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সকালে বন্দরের পিয়ার সত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল স্কুলে আসে। তদন্ত কমিটি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগকারী 10ম শ্রেণীর ছাত্র রিফাত হাসানকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও গোলাম নবী এবং নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে গত 10 আগস্ট হাইকোর্ট পুরো ঘটনা বিচারিক তদন্তের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সিএমএম কোর্টের বিচারক হাফিজুর রহমান ঘটনাটি তদন্ত করছেন। তদন্তের পর আগামী 3রা নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। 4 নভেম্বর উচ্চ আদালতে দায়েরকৃত রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। গত 13 মে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শিক্ষক শ্যামল কান্তিকে স্কুলে লাঞ্ছিত করা হয়। চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকায় অভিযান চালিয়ে 22টি পিস্তল সহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। বিকেলে শঙ্করবাটি বটতলা হাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে বাড়িটিতে নজর রাখা হচ্ছিল। আজ বিকেল 3টার দিকে দরজা ভেঙে তল্লাশি চালিয়ে বাথরুমের ফলস ছাদের ওপর থেকে বস্তা ভর্তি অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বস্তার ভেতর 22টি পিস্তল ছাড়াও 45টি ম্যাগাজিন ও 136 রাউন্ড গুলিও ছিল। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের মা ও ভাইকে আটক করেছে পুলিশ, তবে বাড়িতে আর কাউকে পাওয়া যায়নি। বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, ভরণ পোষণ সহ পারিবারিক 5টি সমস্যার সমাধানে গঠিত হয় পারিবারিক আদালত।
ভুক্তভোগীদের অভিযোগ, এসব বিরোধ নিষ্পত্তিতে আদালতের সুফলের চেয়ে ভোগান্তি বেশি। আইনজীবী ও বিশেষজ্ঞদের মত, পারিবারিক মামলাগুলোকে অন্যান্য মামলার মতো না দেখে অধিক গুরুত্ব দিলেই সুফল মিলবে। আফজাল হোসেনের রিপোর্ট। পারিবারিক স্পর্শকাতর সমস্যাগুলোর আইনিভাবে সুরাহা হয় পারিবারিক আদালতে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় রয়েছে এই আদালত। তবে এই আদালত নিয়ে অভিযোগের শেষ নেই বিচার প্রার্থীদের। বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণ পোষণ এবং সন্তানের অভিভাবকত্বের মতো স্পর্শকাতর মামলাগুলোর বিচার হয় এই পারিবারিক আদালতে। বিচার প্রার্থীরা বলছেন, এসব মামলায় বিচার চাইতে এসে যতটা সুফল পেয়েছেন তার চেয়ে বেশি পড়তে হয়েছে ভোগান্তিতে। কতদিন হলো এই মামলাটা চলতেছে? 2008 হ্যাঁ 2008 করছি মামলা। উকিলেরা খেলাটি করে আর যতই এখন কেন নেয় না, কেন নিলে একটা মামলা কতদিন যায়। মামলা দিচ্ছে আরো 1.5 বছর আগে, ওয়ারেন্টটা হাতে নিয়ে রাখছে। অ্যারেস্ট হওয়ার পরে আমি কি জানতে পারছি মামলাটা আরো 1.5 বছর আগে ডেট দিয়ে ঘুরাই দেয়। আমি কেস চালানের অযোগ্য ভাই। ঢাকার 4টি পারিবারিক আদালতে মামলা ঝুলছে প্রায় 15,000। এক গবেষণায় দেখা যায়, নিষ্পত্তিতে ধীরগতি, আইনি জটিলতা ও আইনজীবীদের গাফিলতির কারণে প্রায় 45% মানুষ মামলা থেকে সরে আসেন। অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। এর মাঝে কিছু কিছু মামলা আমরা পাই যারা ওই যে অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে মামলা এক পর্যায়ে এসে মানে আর তারা কন্টিনিউ করতে চায় না। দুই পক্ষই বুঝে যে এই আদালত মানে হ্যাসেল। একটা সমন ইস্যু করতে চলে যায় 3 বছর 4 বছর, এবং একটা 50,000 টাকার মামলার জন্য দেনমোহরের মামলার জন্য করেছে, তার খরচ হয়ে গেছে 50,000 টাকার অধিক। আইনজীবীর ফি আছে এবং কোর্টের ফি তো আছে। তো এই সমন জারিটা যদি একটু সংক্ষিপ্ত করা যায় এবং এই সমন জারির বিষয়ে যদি একটু বিকল্প ভাবা যায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে ভোগান্তিটা কমবে। তবে পারিবারিক মামলাগুলোকে অন্য মামলার মতো না দেখে নিষ্পত্তিতে অধিক গুরুত্ব দিলে পারিবারিক আদালতেই সুফল পাওয়া সম্ভব বলে মনে করেন সাবেক এই জেলা জজ। উভয় পক্ষের আইনজীবী এবং বিচারককে অন্যান্য মামলার মতন করে না মনে করে সামাজিক দায়িত্ব, আমাদের সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে মীমাংসা করতে চাই বা মামলাটা নিষ্পত্তি করতে চাই, তাহলে মামলাটা যথেষ্ট দ্রুত মানে নিষ্পত্তি করা সম্ভব হবে। পাশাপাশি মামলা নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া এবং সমন জারি সহ বিচার প্রক্রিয়ার আধুনিকায়ন করা গেলে পারিবারিক আদালতেই শতভাগ সুবিচার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 বছরের মধ্যে ঢাকাকে একটি স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এজন্য তিনি নগরবাসীর কাছে সহায়তা কামনা করেছেন। দুপুরে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি র্যালি বের করে। র্যালি শেষে স্কুল প্রাঙ্গণে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়া কার্যক্রমে অংশ নেয় শিক্ষার্থীরা। এর আগে আলোচনা সভায় মেয়র আনিসুল হক সুন্দর ঢাকা গড়তে সচেতনতার উপর তাগিদ দেন। আজ থেকে 2 বছর পর একটি পূর্ণ ঢাকা শহর আমরা তোমাদেরকে উপহার দেব। একটি স্বচ্ছ, ক্লিন, নিরাপদ, একটি পুষ্ট, স্বাস্থ্যকর ঢাকা শহরের জন্য আমরা সবাই মিলে কাজ করছি। তোমাদের কাজটি হলো শুধু নিজেকে পরিষ্কার রাখা, রাস্তাঘাট যখনই দেখবে পরিষ্কার রাখা হচ্ছে না, রাস্তাঘাট পরিষ্কার করার জন্য একটু সহযোগিতা করা, আর যদি পারো নিজের বাড়িতে একটি করে গাছ লাগানো। নিজেকে পরিষ্কার করার সঙ্গে বড় একটি দায়িত্ব পাশের মানুষটিকে এক ধরনের মেসেজ দেওয়া। দেশের বাইরের খবর। জনমত জরিপে পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। এতদিন ট্রাম্প জরিপ সংস্থাগুলোর বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলে আসলেও রোববার তার প্রচার ব্যবস্থাপক কেলিয়ান কনওয়ে জরিপে পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করেন। তবে এখনও জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প শিবির। সবশেষ জরিপ অনুযায়ী এখনও হিলারির চেয়ে 12% ব্যবধানে পিছিয়ে আছেন ট্রাম্প। রোববার এবিসি নিউজের এক জরিপে 50% মার্কিনী হিলারির পক্ষে এবং 38% ভোটার ট্রাম্পের পক্ষে রায় দেন। একই দিন সিএনএনের জরিপে এই ব্যবধান ছিল 48 ও 39%। এদিকে নর্থ ক্যারোলাইনায় প্রচারণায় গিয়ে হিলারি ক্লিন্টন বলেছেন, ক্ষমতায় গেলে ট্রাম্প যে 20 বছর ধরে কর ফাঁকি দিচ্ছেন তা আদায় করবেন তিনি।
বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্ট জয়ের দারুণ সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। স্বপ্ন জয়ের খুব কাছে গিয়েও 22 রানে হারতে হলো ইংল্যান্ডের কাছে। স্নায়ুচাপের এই জয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল ইংলিশরা। 286 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ইনিংস থামে 263 রানে। এ হারের জন্য প্রথম ইনিংসে স্বল্প রানের আক্ষেপ বাংলাদেশ অধিনায়ক মুশফিকের। অন্যদিকে জিতেও বাংলাদেশের দারুণ প্রশংসা করলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রামের স্নিগ্ধ এক সকাল, ইংল্যান্ডের বিপক্ষে রূপকথা নয়তো অনেকটাই 2003-এ মুলতান টেস্টের মতো কষ্টের সাথে সন্ধি। শেষের 2 উইকেটে 33 রান, পাহাড় সমান ক্রিকেট জ্যোতিষীর কাছেও। তারপরেও ইংল্যান্ডের বিপক্ষে অরাধ্য টেস্ট জয়ের স্বপ্ন কোটি ক্রিকেট পিয়াসীর হৃদয়ে। এদিন সকালে 2 স্বপ্ন সারথি সাব্বির ও তাইজুলের ব্যাটিং স্বপ্ন জয়ের সিঁড়ি তৈরি করে, কিন্তু বেন স্টোকসের 1 ওভারে আগুনে পোড়া বাড়িতে পরিণত হয় বাংলাদেশের ড্রেসিং রুম। ভেস্তে যায় স্বপ্ন জয়ের স্বপ্ন। বাংলাদেশ পুরো টেস্টে দারুণ খেলেও হারের প্রধান কারণ হলো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে পিছিয়ে পড়া। মানে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের। অ্যাটলিস্ট আমরা লিড না নিতে পারলাম, আমরা যদি 290 আউট করতাম বা 280 করতাম, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন ওটা কিন্তু 4th ইনিংসে 240 করেছে, আর যেটা কিনা আমরা 266 অলমোস্ট করেছি, 263। তো সেই থেকে বলবো যে ওই রানটা আমাকে আসলে ম্যাটার করেছে। গেল 15 মাসে টেস্ট খেলেইনি বাংলাদেশ, আর এই সময়ে 17টি টেস্ট খেলেছে ইংলিশরা। কিন্তু তারপরেও চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের টুটি যেভাবে চেপে ধরেছিল বাংলার বাঘেরা, তাতে নিজেদের জয়ের অনুভূতি থেকে বাংলাদেশের প্রশংসায় বাধ্য হলেন অতিথিদের অধিনায়ক। দীর্ঘদিন টেস্টে বাইরে ছিল বাংলাদেশ, নিয়মিত টেস্ট না খেলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা। সত্যি অসাধারণ টেস্ট হলো চট্টগ্রামে। বাংলাদেশ শুধু ওয়ানডেতেই না, টেস্টেও ধারাবাহিকভাবে উন্নতি করছে। আশা করছি ঢাকায় আবারও উপভোগ্য টেস্ট হবে। মুশফিকের দল প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেনি ঠিক, তবে টেস্টে যে বাংলাদেশের উন্নতির গ্রাফটা বেশ ঊর্ধ্বমুখী। কারণ গেল 15 টেস্টে 3 জয়, 7 ড্র, হার 5টি টেস্টে, যার মধ্যে সম্প্রতি পাকিস্তানের পর ইংল্যান্ডকে কাঁদিয়েছে টাইগাররা। আমার 2টা টেস্ট এখন পর্যন্ত সবসময় মনে থাকে। একটা হচ্ছে যেটা পাকিস্তানের সাথে আমরা খুলনায় ড্র করেছিলাম, যেটা কিনা আমার সবচেয়ে এখনো 1 নাম্বার, এবং তারপরে যদি বলে থাকেন এটা ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট। অবভিয়াসলি আমাদের উপর প্রেশার ছিল এটা যে অ্যাটলিস্ট 15 মাস পর বাংলাদেশ কি খেলতে পারে সেটা একটা প্রুভ করার। চট্টগ্রামে উত্তেজনার রেণু ছড়ানোর পর 28 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকায় সিরিজের শেষ টেস্টে হয়তো আরো রোমাঞ্চ অপেক্ষা করছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাজের মাধ্যমে জনগণের আরো কাছাকাছি যেতে আওয়ামী লীগের জেলা নেতাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করাই হবে আওয়ামী লীগের নতুন কমিটির লক্ষ্য। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভেচ্ছা বিনিময় করলেন মন্ত্রিসভায়। কাউন্সিলের সমাপনীতে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্রেরই ইঙ্গিত, মন্তব্য মির্জা ফখরুলের। খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল দ্বিগুণেরও বেশি। গত জানুয়ারি থেকেই কার্যকর, উচ্ছ্বসিত জাতির শ্রেষ্ঠ সন্তানরা। এবং মিরপুরে 2 বোনকে মারধরের ঘটনার মূল হোতা জীবন গ্রেফতার। কলেজের সামনের দোকানে বসে মেয়েদের উত্ত্যক্ত করত সে, জানালো র্যাব। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।